সকাল সকাল একটা সুসংবাদ দিয়ে শুরু করি। গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গয়না জিআই পণ্যের স্বীকৃতি অর্জন করেছে। গয়নাপল্লীতে প্রায় ১০০ বছর ধরে গয়না বানিয়ে আসছেন গয়না শিল্পীরা। আমরাও আশা করি স্বীকৃতির সাথে সাথে আরও আধুনিকায়নের মাধ্যমে এগিয়ে যাক এই শিল্প। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াইসিএল নিবেদিত সকাল 24-এ। আজ শনিবার ২৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছে আমি সারিকা তাবাসসুম। দর্শক, চলুন আজ আয়োজনের শুরুতেই আমরা পত্রিকার খবরগুলো দেখে নেই। সকাল সকাল পত্রিকার পাতায় একটু চোখ না বোলালেই যেন নয়। আমরা তাই পত্রিকায় চলে যাব। আমরা শুরু করব সমকাল দিয়ে। সরকারি সহায়তার সমতা স্কিমে নিবন্ধন বেশি। ৪ স্কিমে গ্রাহক ৩,৫২,০০০, ১০০ কোটি টাকার বেশি চাঁদা জমা। যাচাই বাছাই না থাকায় অযোগ্যরাও সমতায়। কার্যক্রম জোরদারে ৩৮০০ কোটি টাকার প্রকল্প। বৃষ্টিতে ভাসল রাজধানী, অনেক এলাকায় কোমর পানি। ১,০০০ কোটি টাকা খরচে মিলছে না সুফল। ১৫ মিনিটের কথা হলেও পানি সরে না ১৫ ঘন্টায়। বড় ক্ষতি ব্যবসায়ীদের, অবর্ণনীয় দুর্ভোগ। দর্শক, গতকালকে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। তাই নিয়ে একটি শিরোনাম এখানে করা হয়েছে। আমরা রাজধানীর বৃষ্টি নিয়ে বলছিলাম, এবার একটু আমরা সিরাজগঞ্জে চলে যাব। সিরাজগঞ্জে ১৫০'র বেশি স্কুল তলিয়ে গেছে। আমরা সেখানকার পরিস্থিতি নিয়ে জানবো এবং সেখানকার বিপদসীমার উপরে বইছে দেশের ৭টি নদ নদীর পানি। আর বন্যা কবলিত দেশের ৯ জেলা। টাঙ্গাইলে নতুন করে ডুবেছে কয়েক উপজেলার ঘরবাড়ি ও ফসলি জমি। সিরাজগঞ্জে বন্ধ ১.৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা বলছিলাম দুর্গত এলাকায় রয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। দর্শক, আমরা বলছিলাম আমরা সিরাজগঞ্জে চলে যাব। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরকগুন। হিরকগুন, এই যে আমরা দেখছি আপনার পেছনে একটি স্কুল তলিয়ে আছে, এরকম ১৫০ শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে আছে। তো কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে কিনা কেউ? যদি আরো বন্যা দীর্ঘস্থায়ী হয়, সেই সাথে সাথে সিরাজগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়েও আমাদের জানাবেন। জি, আসলে যদি সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির কথা বলি, তাহলে বন্যা পরিস্থিতি কিন্তু আসলে অপরিবর্তিত রয়েছে। এখনো কিন্তু সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বিপদ সীমার উপর দিয়েই আসলে প্রবাহিত হচ্ছে। এবছর বন্যাটি আসলে দীর্ঘস্থায়ী হওয়ার কারণে মানুষের কিন্তু ভোগান্তি রয়েছে, কারণ এখনো অনেক ঘর বাড়িতে রাস্তাঘাট ডুবে রয়েছে। বিশেষ করে আপনি যে কথাটি বলছিলেন যে আমরা দেখেছি যে এবার সিরাজগঞ্জের যে ৫টি উপজেলার যে বন্যা কবলিত হয়েছে, সেখানে প্রায় ৮০টি উপরে ৮১টি প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য উচ্চ বিদ্যালয় কিন্তু পানিতে তলিয়ে রয়েছে। যদি আপনাদেরকে দেখায়, আমরা সিরাজগঞ্জ এই সদর উপজেলার পূর্ব মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনি দেখতে পাচ্ছেন যে এই বিদ্যালয়টি প্রায় ১০ দিনেরও কিন্তু উপর থেকে কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন যে আমরা যদি একটু দেখায় যে এই বিদ্যালয়টি কিন্তু ১০ দিন ধরে যে বন্যা কবলিত হয়ে পড়ায় এখানকার যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এবং পুরো খেলার মাঠটি যদি একটু দেখায়, পুরো খেলার মাঠটিও কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে। সেই সাথে রাস্তাঘাট কিন্তু তলিয়ে থাকায় যারা শিক্ষার্থী তারা কিন্তু তাদের বিদ্যালয়ে আসতে পারছে না। এই সময়টাতে কিন্তু যে শিক্ষার্থীদের কিন্তু যে মুখরিত থাকতো, যে যারা শিক্ষার্থী, শিশু শিক্ষার্থী, তারা কিন্তু বিদ্যালয়ে আসতো এবং তাদের যে খেলার মাঠ, সেই খেলার মাঠে আসলে তারা খেলাধুলা করত। কিন্তু দীর্ঘ প্রায় ১০ দিন ধরে এই বিদ্যালয়টির মতো অন্যান্য যে বিদ্যালয়, সবগুলো বিদ্যালয় কিন্তু বন্ধ রয়েছে। শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা তাদের ঠিকমতো তাদের বিদ্যালয়ে আসতে পারছে না। দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ের পাশ দিয়ে কিন্তু একটি সড়ক, পাকা সড়ক বয়ে গেছে। সেই পাকা সড়ক দিয়ে কিন্তু এখন নৌকা চলছে। ঠিক এই বিদ্যালয়টির মতো পুরো জেলায় যে ৮১টি প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য যে উচ্চ বিদ্যালয়গুলো রয়েছে, সবগুলোর অবস্থায় কিন্তু একই অবস্থা। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, তিনি যেটি বলছে যে দুর্গম যেটি চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের যে বিদ্যালয়গুলো, সেই বিদ্যালয় কিন্তু আসলে পানিতে তলিয়ে রয়েছে। কারণ
এবছর সিরাজগঞ্জে কিন্তু দীর্ঘ প্রায় 10 দিন ধরে পানি বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে, যে কারণে বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। তবে যারা শিক্ষক রয়েছে বিদ্যালয়ে, তারা কিন্তু আসলে প্রতিনিয়তই অনেক দুর্ভোগ কিন্তু তাদের মধ্যে রয়েছে। তারা নৌকায়, কেউ বা ভেলায় করেও কিন্তু তারা সেই বিদ্যালয়ে তারা আসছে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু নেই। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই বিদ্যালয়টি শুনশান, নিরাপত্তা, বিদ্যালয়ের কিন্তু পুরো বিদ্যালয়টি কিন্তু এখন বন্ধ রয়েছে। যে সময়টাতে শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ে আসতো, লেখাপড়া করত এবং খেলার মাঠে আসলে তারা খেলাধুলা করত, সেটি কিন্তু তারা আসলে করতে পারছে না, কারণ অভিভাবকরা কিন্তু তারা তাদের বিদ্যালয়ে তাদের সন্তানটিকে পাঠাচ্ছে না। আসলে সব কিছু মিলে কিন্তু এবছর সিরাজগঞ্জে বন্যায় কিন্তু মানুষের যেটি দুর্ভোগ রয়েছে, বিদ্যালয়গুলো বন্ধ থাকার কারণে শিক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে, এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আজকে থেকে পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতি একটু উন্নতি হতে পারে। সারিকা। হীরাগুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলাম। আমরা দেখছিলাম টানা 10 দিনের বন্যায় সিরাজগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিষ্প্রাণ হয়ে আছে। দর্শক, আমরা সমকাল পড়ছিলাম, আমরা চলে যাব এবারে প্রথম আলোতে। সংসদ সদস্যদের টানাটানি, 6 বছরে হয়নি একটি গুদামও। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় গুদাম চান, জমি অধিগ্রহণ নিয়েও জটিলতা। বিসিআইসি নির্মাণ কাজই শুরু করতে পারেনি। 2018 সালে 34 জেলায় গুদাম নির্মাণের সিদ্ধান্ত নেয় বিসিআইসি। ব্যয় 2483 কোটি টাকা। কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন জেলায় গুদাম নির্মাণ করেছে। 730 কোটি টাকা ব্যয়ে তবু ডুবল ঢাকা। 4 বছরে ঢাকায় 2 সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে কমপক্ষে 730 কোটি টাকা খরচ করেছে। নেতৃত্বের যোগ্য নয় ট্রাম্প, আবারও গড়বড় বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ডেমোক্রেটিক প্রার্থীর জো বাইডেনের সংকট যেন কাটছেই না। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপ কমাতে তার সামনে বড় সুযোগ ছিল গত বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন, তবে সেখানেও বড় কিছু গড়বড় করেছেন তিনি। এদিনই তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের ওপর চড়াও হয়েছে প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। এক নিবন্ধনের সংবাদ মাধ্যমটির সম্পাদকীয় পরিষদ বলছে, দেশ চালানোর জন্য মোটেও যোগ্য ব্যক্তি নন রিপাবলিকান পার্টির এই প্রার্থী। দর্শক, প্রথম আলোর শিরোনামগুলো আমরা দেখছিলাম, আমরা এবারে চলে যাব কালের কণ্ঠে। ক্যাম্পাসে বিক্ষোভের সঙ্গে চলছে সড়ক অবরোধ। আজ প্রতিনিধি বৈঠক শেষে সংবাদ সম্মেলনের পরবর্তী কর্মসূচি, 1 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর কথা পুনর্ব্যক্ত। বিয়েতে ব্যয়ের কষাঘাত, ফির দ্বিগুণ রাজস্ব চায় সরকার। নিবন্ধন ফি ন্যূনতম 200 টাকা, প্রতি হাজারে গুনতে হবে 14 টাকা। অনুষ্ঠানের হল ভাড়ায় লাগবে আয়কর রিটার্ন জমার রসিদ। বৈধ উৎস ছাড়াই বিপুল সম্পদ জসিমের। তেমন কোনো বৈধ আয়ের উৎস না থাকলেও কক্সবাজারে বিলাসবহুল হোটেল, বিদেশে একাধিক ব্যবসা এবং দেশের নামে বেনামে বিপুল সম্পদের মালিক হওয়ায় অভিযোগ রয়েছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ও জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে। দর্শক, কালের কণ্ঠের প্রধান শিরোনামগুলো আমরা এক নজরে দেখছিলাম, এবার একটু আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। রেকর্ড বৃষ্টিতে নাকাল নগরবাসী। দর্শক, গেল দিনের বৃষ্টিতে ঢাকার অধিকাংশ এলাকা তলিয়ে গেছে, তাই নিয়ে প্রত্যেকটি পত্রিকাতেই শিরোনাম করা হয়েছে। গ্যাস উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে, দৈনিক চাহিদা 410 কোটি ঘনফুট, সরবরাহ 225 কোটি ঘনফুট। এলএনজি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও অর্থ সংকট ও কারিগরি ত্রুটিতে সাফল্য আসেনি। এবারে আমরা বণিক বার্তা শিরোনামগুলো দেখব। চাহিদার তুলনায় উৎপাদন বেশি, উৎপাদন খরচ মাত্র 10 টাকা, তবু আলুর কেজি 60 টাকা। প্রতি একর জমিতে আলুর গড় উৎপাদন ব্যয় এখানে দেখানো হয়েছে। দেশে আলুর সর্বোচ্চ চাহিদা 80 লাখ টন। আর সদ্য বিদায় নেওয়া 2023-24 অর্থ বছরে দেশে আলু উৎপাদন হয়েছে 1 কোটি 10 লাখ টনের কাছাকাছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই পরিসংখ্যান বলছে
গত অর্থ বছরে বাংলাদেশের আলু উৎপাদন হয়েছে চাহিদার চেয়ে অন্তত 30 লাখ টন বেশি। দর্শক, আমরা একটু আলুর বাজারটা সরজমিনে দেখে আসতে চাই। আমরা একটু চলে যাব নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সাদিক। আহসান সাদিক, আমরা যেমনটি বলছিলাম উৎপাদন খরচ 10 টাকারও কম, সেই সাথে আবার উৎপাদন অনেক বেশি হচ্ছে, কিন্তু আলুর কেজি 60 টাকা। মানে এ নিয়ে কি বলছে ব্যবসায়ীরা, কি বলছে ক্রেতারা, কি বলছে? সারিকা, আসলে উৎপাদন বৃদ্ধি বা উৎপাদন বেশি রয়েছে, কিন্তু যে সাধারণ যে আলুর বাজার রয়েছে সেখানে কিন্তু আসলে দাম কিন্তু আমরা সেই উৎপাদন বৃদ্ধির সাথে যে দাম কম সেই দৃশ্যটি কিন্তু আসলে দেখিনি। এবং বলা যায় যে বাজার পর্যালোচনা করে সকাল থেকে কিন্তু আমরা যেই দৃশ্যটি দেখেছি আসলে এক ধরনের দায় চাপিয়ে দেওয়া, যে আসলে যে সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু যে তাদের আয়ের সাথে সঙ্গতি রেখে আলুর দামটি বৃদ্ধি নিয়ে তারা অভিযোগ করলেও যে আসলে দায় চাপাচাপির মধ্যেই কিন্তু এক ধরনের আলুর বাজারের পরিস্থিতি দেখতে পাচ্ছি। এক্ষেত্রে যে সাধারণ বিক্রেতা রয়েছে তার সাথে একটু সংযুক্তি করতে চাই। আসলে আলুর দাম বৃদ্ধি সপ্তাহান্তে দেখা যায়, এটির আসলে মূল কারণ কি, যেহেতু আপনারা আলু বিক্রি করেন? মূল কারণ ভাই, এটা যারা স্টক লটের ব্যবসা করে এই স্টক লটের ব্যবসায়ীরা দামটা বৃদ্ধি করেছে। আলুর বাজারটা তো এত থাকার কথা ছিল না, এত সাধারণ মানুষের অসুবিধা ভোগান্তিতে পড়তেছে। এই আলুটা এখন 150 টাকা পাল্লা থাকলে নিম্ন মানুষ খায়া বাঁচতে পারতো খুব ভালো করে। এই আলুটা ওই জায়গায় 280 টাকা 90 টাকা পাল্লা, 50 টাকা 60 টাকা কেজি খুচরা। এই আলু আমাদের দেশে তৈরি, এত দাম কেন হইব? আরেকজন বিক্রেতার সাথে সংযুক্ত করতে চাই, যে কত টাকা কেজি দরে বিক্রি করছেন সকাল থেকে এবং দাম বৃদ্ধির কারণটি কি মনে হয়? বৃদ্ধি হলো দেশ তো পরিমাণ আলু আছে, আলু ধর টান নাই, টাকা হলো সবই আছে। আমি দেখতেছি বৃদ্ধি হওয়ার কোনো কারণ নাই। কেন বৃদ্ধি হয় এটা আমরা ফইরা না কেমন কমো, এত তো আমরা জানতাম না। বড় যে সিন্ডিকেট হ্যাঁ এটা কই তার বাড়ে, আমরা তো আনি 10টা লাভ করি, দাম ভালো 10টা লাভ, দাম কমে 10টা লাভ। আমার হিসাব এটা সাধারণ মানুষের উপরে ব্যাঘাত আর কি, সাধারণ মানুষের জুলুম এটা আমি মনে করি। আসলে মূলত যে সিন্ডিকেট প্রথা, যেটি বারবার বাংলাদেশের বাজারগুলিতে যেগুলি আসলে যাদের দিকে আসলে মূল অভিযোগের তীরটি থাকে, সেই সিন্ডিকেট প্রথার কারণেই কিন্তু আসলে আলুর দাম যে বৃদ্ধি শুনছিলেন, যে আসলে যে বিক্রেতা তারা কিন্তু এই অভিযোগটি করে আসছেন। তো সব মিলিয়ে আসলে সাধারণ ক্রেতাদের এক ধরনের নাভিশ্বাসে কিন্তু আসলে বাজারে তারা যাচ্ছেন, এবং তারা মূলত যে বাজার মনিটরিং ব্যবস্থা এবং যেই সকল স্থান থেকে আসলে মূলত দাম বৃদ্ধির অভিযোগটি আসে সেখানে কিন্তু আসলে সরকারি ব্যবস্থাপনা আসলে কর্তৃপক্ষের এক ধরনের যে দায়িত্ব নেওয়া, সেটির ব্যাপারে কিন্তু আসলে মূলত দাবি জানিয়ে আসছেন যে সাধারণ ক্রেতারা। তো নারায়ণগঞ্জের বাজারে আলুর এই পরিস্থিতি সর্বশেষ বলা যায়। সারিকা। আহসান সাদিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা বণিক বার্তায় আলুর বাজার দর নিয়ে শিরোনাম পড়তে পড়তে আমরা সরেজমিনে নারায়ণগঞ্জ থেকে একটু ঘুরে আসছিলাম। সেখানকার আলুর বাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম। সেখানকার ক্রেতা কিংবা খুচরা ব্যবসায়ীরা দায়ী করছে সিন্ডিকেট প্রথাকে। আমরা এমনটি জানছিলাম। আমরা বণিক বার্তায় পাশাপাশি আরও একটি শিরোনাম দেখছি, কি ভুল হয়েছে বাংলাদেশের চীন নীতিতে। 2016 সালে সহায়তা ঘোষণা $25 বিলিয়ন, 2024 সালে 150 মিলিয়নেরও নিচে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি যে ভারসাম্য রক্ষা করার কথা সেভাবে হচ্ছে না, বরং কোনো আঞ্চলিক শক্তির প্রতি অধিকতর গুরুত্ব দেওয়ার কথা, চীনের কাছ থেকে সহযোগিতা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে বলেছেন দিলীপ বড়ুয়া, সাধারণ সম্পাদক, বাংলাদেশের সাম্যবাদী দল। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান শিরোনামগুলো। এবার একটু আমরা আবহাওয়া বার্তায় চলে যাব। আজ সকাল থেকেও রাজধানী ঢাকাতে আমরা মেঘলা আকাশ দেখছি। অন্যান্য জেলাগুলো বিভাগগুলোর কি অবস্থা এক নজরে আমরা দেখে আসবো সেই পূর্বাভাসগুলো। সেই সাথে সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানবো। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.8। রাজশাহীতে সর্বোচ্চ 31.5, সর্বনিম্ন 25.3। রংপুরে সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.2। ময়মনসিংহে সর্বোচ্চ 32.3, সর্বনিম্ন 25.7। সিলেটে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 31.8, সর্বনিম্ন 26.3। খুলনায় সর্বোচ্চ 29.5, সর্বনিম্ন 25.5। বরিশালে সর্বোচ্চ 31.3, সর্বনিম্ন 28.2 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে 23 ডিগ্রি সেলসিয়াস,
আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা শ্রীমঙ্গলে 33.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম। এবারে কিউআই স্টিল নিবেদিত সকাল 24 এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ কিউআই স্টিল নিবেদিত সকাল 24 এ। দর্শক, জুলাই মাস চলছে, পেয়ারার মৌসুম একেবারে শুরু হয়ে গিয়েছে বলা যায়। আজ আপনাদের নিয়ে যাব ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে। বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা হাট ঝালকাঠিতেই বসে, যেটি কিনা ঝালকাঠির সদর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। দর্শক, যেটি দেখতে কিনা শত শত পর্যটকে মুখর থাকে এই মৌসুমে। চলুন ঘুরে আসি সেই বাগানটি। আমাদের সাথে ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন আচার্য, বলছিলাম জুলাই মাস চলছে, পেয়ারার মৌসুম শুরু হয়ে গিয়েছে। বাজার কি জমে উঠতে শুরু করেছে কিনা, কেনাবেচা কেমন চলছে, পর্যটকরা আসতে শুরু করেছে কিনা? সারিকা, শুভ সকাল। পেয়ারা মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু জমে উঠতে শুরু করেছে এই পেয়ারার ভাসমান হাট। তো এই পেয়ারার ভাসমান হাটটি বিশেষ করে জুন, জুলাই, আগস্ট, এই 3 মাসই কিন্তু আসলে এই পেয়ারা হাটটি আসলে জমজমাট অবস্থায় থাকে। এখন যেহেতু সকালবেলা, এখন এই মুহূর্তে তেমন একটা হাট জমজমাট না হলেও এই হাটটি কিন্তু আসলে 10টার পরে জমজমাট হয়ে ওঠে। আমি একটু আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই এই যে পেয়ারার হাট। আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি বাজারের, ভীমরুলি গ্রামের যে হাটটি রয়েছে সেই হাটের কাছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে তেমন একটা নৌকা বা তেমন একটা পর্যটক না থাকলেও কিন্তু এই হাটটি জমে উঠবে 10টার দিকে। 10টার দিকে কিন্তু বিভিন্ন রকমের নৌকা আসবে এবং পর্যটক আসবে, এসে কিন্তু মুখরিত থাকবে এই পেয়ারার ভাসমান হাটটি। ঝালকাঠি সদরের ভীমরুলি গ্রামের এই ভাসমান বাজারটি প্রাচীনকাল থেকেই কিন্তু বসে আসছে, কিন্তু বিশেষ করে এই পেয়ারাকে কেন্দ্র করেই এই হাটটি জমজমাট হয়ে ওঠে এই সিজনে। এই হাটে নৌকায় করে পানিতে ভেসে ভেসে পেয়ারা বেচা কেনার যে অপরূপ দৃশ্য রয়েছে, সেই দৃশ্য কিন্তু দেখার জন্য প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন। কয়েক বছর ধরে কিন্তু এখানে আসলে বিদেশিরাও ঘুরতে আসেন। আমি কথা বলার চেষ্টা করব একজন কৃষকের সাথে যে আসলে পেয়ারার কি অবস্থা। আমি এক কৃষকের সাথে কথা বলবো। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে এবছর পেয়ারার কি অবস্থা, আপনাদের যে ঐতিহ্যবাহী ভাসমান হাট, সে হাটের বর্তমান কি অবস্থা? এবছর তো পেয়ারার মৌসুম, কিন্তু পেয়ারা খুবই ক্ষতি হয়েছে। খরার মৌসুমে পেয়ারা ঝরিয়ে গেছে। তারপরে কিছুদিন আগে যে বন্যা হয়েছে, এই বন্যায় আপনার পেয়ারা ঝরিয়ে গেছে। খালি পেয়ারা না, আমরা, লেবু, কলা, লকট, বহু ফসল, বাংলাদেশে যত খাবার ভিটামিন যে সি আছে, যত খাবার ভিটামিন যুক্ত, এই আমাদের এই অঞ্চল থেকেই বাংলাদেশের সমস্ত জায়গায় এই ফলগুলো পৌঁছায়। আপনাদের এই যে ভাসমান হাটটি কত বছর আগে এবং এখন কেন ওই যে ভ্রমণ পিপাসুরা বা নৌকা যেভাবে আমরা দেখছি, বা এখন এই অবস্থায় কেন এখন কম দেখতে পাচ্ছি? এর 100 বছর আগে, 100 বছরের ঊর্ধ্বে এই আমাদের এই বাজার, এবং এই ভাসমান বাজারে সমস্ত আমরা কাঁচামাল এই বাজারেই আমরা বিক্রি করি। আর আমাদের এই বাজারে যে বহু পর্যটক এই বাজারে আসে, যেমন আমেরিকার, নেপাল, ভুটান, ভারতের পর্যটকরাও এই আমাদের এই বাজারে, এই মন্দিরেই তারা আসে। কখন আসলে হাটটা কখন জমে ওঠে, পর্যটক কখন আসতে শুরু করে? হাটটা জমে ওঠে 10টা থেকে, 10টা হইতে শুরু হয়। হাজার হাজার লোক আসে এই বাজারে। আপনাকে ধন্যবাদ। আপনি যেভাবে শুনছিলেন, আসলে এই হাটটি কিন্তু আসলে 100 বছর আগের এই হাটটি, এবং এই হাটটি জমে ওঠে আসলে 10টার দিকে। কারণ এখন যারা নৌকায় করে মালগুলো নিয়ে আসবেন, আসলে পেয়ারাগুলো, সেটা বাগানে এখন আসলে তারা নৌকায় করে ছিঁড়ছেন এবং নৌকা ভর্তি করছেন, তারা নিয়ে আসবেন এবং কেনাবেচা হবে। এবছর কিন্তু ঝালকাঠিতে 562 হেক্টর জমিতে এই পেয়ারা চাষ হয়েছে বলে কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পর্যটকদের
দর্শকদের নিরাপত্তার জন্য তারা সার্বিক পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। সারিকা, এই ছিল ঝালকাঠির পেয়ারা হাট থেকে আমার কাছে সর্বশেষ। রতন আচার্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ছিলাম ঝালকাঠির ভীমরুলিতে, বাংলাদেশের সবচেয়ে বড় পেয়ারার বাজারে। দর্শক, আমরা দেশীয় পর্যটন নিয়ে জানছিলাম, এবার একটু আমরা দেশের বাইরে চলে যাব। অতিরিক্ত পর্যটন আগমনে নাগাল বার্সেলোনাবাসী। অতিরিক্ত মানুষের ভিড়ে বেড়েছে আবাসন খরচ। তথ্য বলছে বছর ব্যবধানে নগরীতে বাসা ভাড়া বেড়েছে 18%। ফলে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল করছে প্রায় 3,000 মানুষ। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ট্যুরিস্ট গো হোম ও বার্সেলোনা ইজ নট ফর সেল নামের ব্যানার নিয়ে বিক্ষোভকারীদের ছবি। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। পর্যটনের জন্য বিখ্যাত স্পেনের শহর বার্সেলোনা। সুন্দর সমুদ্র সৈকত, প্রাকৃতিক সৌন্দর্য, কাতালান সংস্কৃতি, নানা স্থাপত্যের পাশাপাশি বিশ্বখ্যাত ফুটবল ক্লাব থাকায় প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের আনাগোনায় মুখরিত থাকে এই শহর, যে কারণে প্রতিনিয়তই বাড়ছে এ অঞ্চলের বাড়ি ভাড়া। স্থানীয় কর্তৃপক্ষের মতে গেল বছর প্রায় 12 মিলিয়ন পর্যটক আসে বার্সেলোনায়। আর স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট অনুসারে ফ্রান্সের পর এবছরে স্পেন হলো দ্বিতীয় সর্বোচ্চ পর্যটকের দেশ। চলতি মাস পর্যন্ত দেশটিতে বেড়াতে এসেছেন প্রায় 85 মিলিয়ন মানুষ, যে কারণে বছর ব্যবধানে দেশটির বাড়ি ভাড়া বেড়েছে 18%, যাতে ক্ষুব্ধ স্থানীয় জনগণ। আমাদের অর্থনৈতিক পর্যটন নির্ভর হওয়ায় সাধারণ জনগণ আরো দরিদ্র হচ্ছে। বাড়ির দাম ও ভাড়া বাড়ছে, যা আমাদের কাছে সতর্ক বার্তা ও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। হোটেল রেস্টুরেন্ট ভালো ব্যবসা করতে পারলেও ক্ষতির মুখে সাধারণ মানুষ। বেঁচে থাকার মতো পর্যাপ্ত অর্থ না থাকায় এটি আমাদের জন্য একটি বড় সমস্যা। এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে গেল শনিবার 180টি স্থানীয় সংগঠনের প্রায় 3,000 মানুষ বিক্ষোভ করেছে বার্সেলোনায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় বিক্ষোভকারীরা ট্যুরিস্ট গো হোম ও বার্সেলোনা ইজ নট ফর সেল নামের ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছে। এছাড়াও দর্শনার্থীদের উপর রঙিন প্লাস্টিকের পিস্তলে করে পানি ছিটিয়ে প্রতিবাদ করতেও দেখা যায় বেশ কিছু জনসাধারণকে। অবরোধ করে রাখা হয়েছে হোটেল রেস্তোরাঁগুলোকেও। আমরা পর্যটনের বিরুদ্ধে বিক্ষোভ করছি। গেল বছরেও বার্সেলোনা পর্যটকে পরিপূর্ণ ছিল। শুধু পর্যটকদের সেবা দেওয়ার জন্য আমাদের শহর নয়, বরং নাগরিক হিসেবে নিজেদের জন্য ব্যবহার করতে চাই। তথ্য বলছে গেল 10 বছরে বার্সেলোনায় বাড়ি ভাড়া বেড়েছে 68%, আর বাড়ি কেনার খরচ বেড়েছে 38%, যা স্থানীয়দের জন্য বসবাসের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে 2028 সালের মধ্যে 10,000-এর বেশি পর্যটককে অ্যাপার্টমেন্ট ভাড়া নিষিদ্ধ করার কথা জানান বার্সেলোনার মেয়র। 2017 সালেও পর্যটন বিরোধী এমন নীতি চালু করেছিলেন তৎকালীন মেয়র। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। দর্শক, এই ছিল কেওয়াইসি নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভ সকাল।